ইশরা কিছুটা সময় ছাদে থেকে নিচে চলে গেলেন। তবে ইশরার ভাগ্যটা আজ হয়তো একটু বেশি খারাপ। দোতলায় আসতে আমিরা সামনে পড়ে গেল। ইশরাকে দেখে বিরক্ত নিয়ে তাকালো আমিরা। নিহানের কোনো ভাই বোন নেই। আমি এই বাড়ির একমাত্র মেয়ে, তাই সবাই তাকে অত্যন্ত ভালোবাসে। সবার আদরে একটা বাঁদর তৈরি হয়েছে বলা চলে। ইশরা ফাঁস কাটিয়ে চলে যেতে যাবে, তার আগে আমিরা বলে উঠল, এই আলকাতরার কোটা। ইশরা থেমে গেল আমিরার ডাকে, তবে কিছু বলল না। আমিরা ইশরার সামনে এসে পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে দেখতে লাগলো। তোমার ভাগ্যটা বড্ড খারাপ, আর একটু ফর্সা হলে ভালোই লাগতো তোমাকে, কিন্তু আমার দেওয়া উপাধিটা তোমার জন্য একদম পারফেক্ট। তোমার ভাগ্য খারাপ বললাম, আরও একটা কারণ আছে, সেটা কি জানো? না বললে জানবো কি করে? নিহান ভাইয়া ছোটবেলা থেকে কালো মানুষদের দেখতে পারে না। ভাইয়া মনে করে কালো মানুষের মন তাদের গায়ের রঙের থেকেও কালো হয়, আর তুমি তারই বউ হয়ে গেছো। আচ্ছা একটা কথা বলো, তোমার লজ্জা করে না এত বড় একটা ধোঁকাবাজি করলে? লজ্জা করতো যদি এতে আমার কোনো দোষ থাকতো। তুমি চাইলেই বিয়েটা ভাঙতে পারতে, কিন্তু তুমি তোমার ওই ঠকবাজ বাবার সাথে মিলে আমাদের ঠকালে। ইশরা আমিরের দিকে শান্ত দৃষ্টিতে তাকাল আর বলল, আমি কি করেছি আর কি করিনি সেটা আমি ভালো করে জানি। আমার ভাগ্য কতটা খারাপ সেটাও আমি আগে থেকেই জানি। তবে তোমার ভাইয়ার ভাগ্যটা যে খারাপ সেটা বুঝে গেছি। সে নিজের ভাগ্য দোষে ঠকে গেছে। একেই বলে হয়তো সুরের মায়ের বড় গলা। এত বড় একটা অপরাধ করে তোমার মনের মধ্যে কোনো অনুশোচনা নেই, বরং নিজেকে নির্দোষ মনে করো। তুমি আসলে একটা অভদ্র মেয়ে আমিরা। তুমি কিন্তু দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ। কার সাথে কিভাবে কথা বলছো সেটা তোমার মাথায় থাকে না। ইশরা কিছু বলবে তার আগে পেছন থেকে কারো আওয়াজে দুজনেরই ঘুরে দাঁড়ান। নিহানের মা দাঁড়িয়ে আছে তাদের পেছনে। বড় মা, তুমি এই ঠকবাজ মেয়েটার জন্য আমাকে এসব বলছো? কফির জন্য কিচেনে যাচ্ছিলে, তাই যাও, আমি আর কোনো কথা শুনতে চাই না। আমিরা ইশরার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে সিঁড়ি দিয়ে নিচে চলে গেল। ইশরা নিহানের মায়ের দিকে একবার তাকিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিতে নিহানের মায়ের গম্ভীর আওয়াজে থেমে গেল, কোথায় গিয়েছিলে? ইশরা মাথা নিচু করে বলল, ছাদে। সকালে নিহান ছাদে যায়, তাই আর কখনো সকালে ছাদে যাবে না। ইশরা নিচু গলায় উত্তর দিল, ঠিক আছে। নিহানের রুমে যাও, নিজের রুমে যাও, আমি মনিরাকে দিয়ে তোমার খাবার পাঠিয়ে দিচ্ছি। ইশরা নিজের রুমে গিয়ে দেয়াল ঘেঁষে বসে পড়ল। এই দুনিয়া শক্তের বক্ত নরমের জম। এখানে নিজেকে নরম প্রমাণ করলে হয়তো আরও কিছু সহ্য করতে হবে, কিন্তু নিজেকে সবার সামনে যত কঠিন প্রমাণ করতে চাইছে, ভেতর থেকে ঠিক ততটাই দুমড়ে মুচড়ে যাচ্ছে। নিহানের প্রতিটা কথা যেখানে তাকে ধারালো অস্ত্রের মতো আঘাত করেছিল, সেখানে সে ঠোঁটের কোনো কৃত্রিম হাসি ঝুলিয়ে রেখেছে পুরোটা সময়। সে তো নিজেকে সবটা দিয়ে চেষ্টা করেছিল বিয়েটা আটকানো, তাহলে তাকে কেন বারবার শুনতে হচ্ছে ধোঁকাবাজ, প্রতারক, ঠকবাজ? কেন করলে বাবা, কেন? যেখানে তুমি নিজেই নিজের কালো মেয়েকে মেনে নিতে পারোনি, সেখানে অন্য একটা পরিবার কিভাবে মেনে নেবে? আর যদি কালো হয়ে জন্ম না নিতাম, তাহলে তো তুমি এমন জঘন্য একটা পথ বেছে নেওয়ার চিন্তাও করতে না। ইশরা কাঁদতে কাঁদতে ফ্লোরে শুয়ে পড়ল। উপরে যে যতটা শক্ত, ভেতরে তার থেকে কয়েক হাজার গুণ বিধ্বস্ত। পুরো পৃথিবী যেখানে সৌন্দর্যের পূজারিণী, সেখানে নিহানের কী দোষ? সে ভালো কাউকে পাওয়ার সম্পূর্ণ যোগ্যতা রাখে। কোনো সুন্দরী রমণী তার স্ত্রী হোক, এটা ছাড়াও তো কোনো অন্যায় নয় তার। সেটা সে চাইলেই পারে, তার জন্য কোনো অভিযোগ নেই মনে। মুক্তি চাই আমি এই অভিশপ্ত জীবন থেকে। কিরে নিহান, মন খারাপ করে বসে আছিস কেন? হাতের কলম ঘুরানো বন্ধ করে নিহান কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে হাতে কলম ঘুরিয়ে যাচ্ছিল। পাশ থেকে রূপমের আওয়াজ শুনে বিরক্ত নিয়ে তাকালেন। নতুন বিয়ে করেছিস, এখন তো পুরপুরে মেজাজে থাকবি সবসময়, তা না করে পেছার মতো মুখ করে বসে আসিস কেন তখন থেকে? চরম বিরক্ত নিয়ে নিহান বলল, সবটা জানার পরও ইচ্ছে করে এসব মজা করছিস? রূপম হেসে বলল, সত্যি ভাই, এই যুগে এমন ঘটনা ভাবা যায় না। তোর শ্বশুর মনে হয় আদি যুগ থেকে টাইম মেশিন দিয়ে এই যুগে চলে এসেছে। সব বিষয়ে মজা আর একদম পছন্দ না রূপম। আচ্ছা ভাই, সিরিয়াস একটা কথা বলি, তোর বউ মানে ওই মেয়েটা তোকে কিছু জানানোর চেষ্টা করেনি? ও মেয়ে তো বাপের মতোই ধোঁকাবাজ। আমার মতো ছেলে হাতছাড়া করা যায় নাকি? তবু একবার জানতে চাইতি, কেন কিছু জানায়নি তোকে? ওই মেয়ের আচরণ দেখে তোর মনে হবে না কোনো অনুশোচনা আছে? ওই মেয়ে আরও একবার প্রমাণ করে দিয়েছে কালো মানুষের মনটা আরও তাদের মতো কালো হয়। এটা কিন্তু তোর ভুল ধারণা। সবাই যে করিম চাচার মতো হবে এমনটা কিন্তু না, আর সেও কিন্তু খারাপ মানুষ ছিলেন না।
ছোটবেলার একটা সামান্য বিষয় নিয়ে তোর মনে এমন ভুল ধারণা তৈরি হয়েছে। এটা থেকে বেরোতে না পারলে তোর আফসোস করতে হবে পরে। এত জ্ঞান না দিয়ে নিজের কাজ কর আর আমাকে কাজ করতে দে। ওই মেয়ে কথা মনে করি মেজাজ খারাপ করিস না। স্যার, আপনার সাথে একটা মেয়ে দেখা করতে এসেছে। পিয়নের কথা শুনে নিহান আর রূপম দুজনের সামনে তাকালো। নিহান অবাক হয়ে বলল, আমার সাথে আবার কে দেখা করতে আসবে, তাও আবার অফিসে? রূপম দুষ্টুমি করে বলল, হয়তো তোর বউ এসেছে। নিহান রেগে চোখ মুখ শক্ত করে বলল, ওই মেয়ে এখানে এলে খুন করে ফেলবে একদম। নিহান উঠে বড় বড় কদমে ওয়েটিং রুমের দিকে এগিয়ে গেল। রাগে হাত পা কাঁপছে নিহানের, কিন্তু ওয়েটিং রুমে গিয়ে যাকে দেখতে পেল তাতে নিহান অবাক হয়ে গেল, সাথে রাগটা এক ধাপ বাড়ল। আপনি এখানে? নিহানের কথায় হুট দ্রুত উঠে দাঁড়ালো। অনেকটা সাহস নিয়ে এখানে এসেছিল, কিন্তু নিহানের রাগী চেহারা দেখে সব সাহস পাটা লেবুলের মতো চুপসে গেল। আপনার সাথে আমার কিছু কথা ছিল। নিহানের দাঁতে দাঁত চেপে বলল, কিন্তু আমার কোনো কথা নেই আপনার সাথে। হুর জিব্বা দিয়ে নিচের ঠোঁট ভিজিয়ে বলল, ইশরার ব্যাপারে কিছু বলা ছিল। ওয়াও, কি সুন্দর ব্যাপার। এক প্রতারক এসেছে আরেক প্রতারকের হয়ে চাপাই গাইতে। প্রশংসা করা উচিত আপনাদের সবার। আপনি আমাকে প্রতারক বলতে পারেন, কিন্তু ইশরা একদমই নির্দোষ। আপনি আর একটা কথাও শুনতে চাই না আপনার থেকে। এই মুহূর্তে এখান থেকে বের হয়ে না গেলেই সিকিউরিটি ডেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। আপনাদের আচরণে নিজের ভদ্রতা ধরে রাখা কঠিন হয়ে পড়ছে আমার পক্ষে। হুরের কোনো কথা না শুনে নিহান রেগে বের হয়ে গেল ওয়েটিং রুম থেকে। হুর হতাশ হয়ে সোফায় বসে পড়ল। কতটা ঝুঁকি নিয়ে সে এখানে এসেছে সেটা একমাত্র সেই জানে। ইশরা কোনোভাবে জানতে পারলে তাকে হুরকে কি করবে সেই ভালো জানে। দুপুর অগ্নিমূর্তি ধারণ করে নিহান বাড়ি ফিরল। বাড়িতে নিহানের মা ইশরা আর মনিরা ছাড়া কেউ থাকেনি এই সময়। আজও তিনজনে বাসায় আছে। ইশরা নিজের রুমে বেডে বসে কিছু চিন্তা করছিল। বাইরে মনিরার গলা শুনে একটু নড়ে চড়ে বসলো। বাবা, তুমি এই সময় বাসায়? ওই মেয়েটা কোথায় আন্টি? কেডা, তোমার বউ? মনিরার কথায় রাগী চোখে তাকালো নিহান। নিহানের চোখ দেখে মনিরা ভয়ে ঢুক গেল, বলল, নিজের রুমেই আছে। নিহান ইশরার রুমের দিকে এগিয়ে গেলে আর মনিরা গেল নিহানের মাকে ডেকে আনতে। নিহান যেভাবে রেগে গেছে তাকে কোনো অঘটন না ঘটে যায়। নিহান কিছু না বলে ইশরার রুমের দরজার সামনে সজোরে আঘাত করতে লাগলো। ইশরা শব্দ হওয়ায় ইশরা প্রথমে ভয় পেয়ে যায়, তারপর আঘাত পড়লে ইশরা উঠে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতে নিহানকে দেখে চমকে উঠল। নিহান কিছু না বলে পরপর সজোরে দুটো থাপ্পড় বসিয়ে দিল ইশরার গালে। ইশরা কিছু বুঝে ওঠার আগে স্তব্ধ হয়ে গেল নিহানের কাজে। আরও একটা থাপ্পড় দিতে যাবে, তার আগে কেউ হাত ধরে ফেললো। কি করছিস নিহান? মাথা খারাপ হয়ে গেছে তোর? হ্যাঁ মা, মাথা খারাপ হয়ে গেছে আমার। এই মেয়ের জন্য আমি পাগল হয়ে যাচ্ছি। নরক করে দিয়েছে আমার জীবন। সবার সামনে হাসির খোরাক হতে হচ্ছে আমাকে। কি হয়েছে সেটা বলবি তো? এই মেয়ে নিজের বোনকে আমার অফিসে পাঠিয়েছিল নিজে সাফাই গাইতে। সেটা নিয়ে পুরো অফিস হাসাহাসি করছে আমার উপর। এই মেয়ের জন্য আমার বাইরে যাওয়া মুশকিল হয়ে গেছে মা। আমি আর এসব নিতে পারছি না। তুই আগে শান্ত হ। মাথা গরম করে কোনো সমস্যার সমাধান হয় না নিহান। তুই চল আমার সাথে। নিহানের মা নিহানকে জোর করে সাথে নিয়ে গেল আর ইশরা দরজার ঘেঁষে ফ্লোরে বসে পড়লে। চিৎকার করে কাঁদছে ইশরা। মনিরা ইশরাকে কিছু বলে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না। মেয়েটার জন্য খারাপ লাগছে তার। মেয়েটার জীবনটাও তো নষ্ট হয়ে গেছে। নিহান ছেলে মানুষ, একটা কেন 10টা ডিভোর্স দিলেও বিয়ে করতে পারবে আবার। কিন্তু মেয়ের জীবনে যে একবার দাগ লাগে সেটা বুঝতে ভুক্তভোগী ছাড়া কেউ না। মনিরা চলে যেতে ইশরা উঠে দরজা বন্ধ করে দিল। সেখানেই বসে আবার কাঁদতে লাগলো। কেন তার ভালো করতে গিয়ে বারবার তার ক্ষতিই করে। হুর কেন গিয়েছিল নিহানের অফিসে? ইশরা কাঁদতে কাঁদতে বলল, এবার তোমার শান্তি হয়েছে তো বাবা? এত সুখের একটা জীবন তুমি আমাকে উপহার দিয়েছো, শান্তি হয়েছে তোমার? না না, দোষ তোমার একার নয়, আমার সব। দরজা তুমি বন্ধ করলো, একটা দরজা তো খোলা ছিল। সুইসাইড করে নিলে তো তুমি আর কিছুই করতে পারতে না। এই অভিশপ্ত জীবন থেকে আমিও মুক্তি পেতাম, আর তোমরাও মুক্তি পেতে তোমাদের দায় থেকে। নিহানের মা নিহানকে বুঝে একটু শান্ত করে। দেখ নিহান, তুই যদি মানুষের কথায় মাথা গরম করিস তাহলে মানুষ তোকে আরও পেয়ে বসবে। বাঙালি জাতির কাজই হলো অন্যের বিষয় নিয়ে সমালোচনা করা। এদের ফালতু কথায় যত রিয়েক্ট করবি এরা তত তোর পেছনে লাগবে। তুই যদি পাত্তা না দিস দেখবি এরা একাই একাই থেমে গেছে। আমি কেন এসব সহ্য করব? তুমি বলতে পারো আমি কি অন্যায় করেছি যে আমাকে এসব সহ্য করতে হবে? সত্যিই কি কিছুই করিসনি কখনো? নিহান অবাক হয়ে বলল, মানে? নিহানের মা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, নিজের অতীত হাতড়ে দেখ, কি খুঁজে পাবি?
হয়তো এর থেকে কয়েক গুণ বেশি কেউ সাফার করেছে, সেটাও শুধুমাত্র তোর জন্য। মানুষ ছেড়ে দিলেও সময় ঠিক বিচার করে। নিহানের মা আর কিছু না বলে রুম থেকে বের হয়ে যায়, কিন্তু নিহানকে দিয়ে গেল একটা গাদা চিন্তা। সে ব্যস্ত ভঙ্গিতে অতীত হাতড়ে নিজের দোষ খুঁজতে লাগলো, কিন্তু মানুষের চোখে নিজের দোষ বড্ড কম ধরা পড়ে। তাহলে নিহান কি করে এত সহজে নিজের করা অন্যায় খুঁজে পাবে? রাতে সবার খাওয়া শেষে ড্রয়িং রুমে গিয়ে বসলো নিহানের পুরো পরিবার। বাড়ির কর্তা নিহানের বাবা সেই নির্দেশেই দিয়েছেন। আশেপাশে তাকিয়ে নিহানের বাবা বলল, মেয়েটা কোথায়? আমিরা বলে উঠল, আমাদের পারিবারিক বিষয়ে তুমি ওই মেয়েকে টানছো কেন বড় আব্বু? আমিরার বাবা মেয়েকে ধমক দিয়ে বলল, আমিরা, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো আজকাল। বড়দের মাঝে কথা বলা কোথা থেকে শিখেছ? নিহানের বাবা বলল, থাক, ওকে বকিস না, ও ছোট মানুষ। মেয়েটার বিষয়ে কিছু কথা ছিল, তাই তাকে খুঁজছি। আমি আজ অ্যাডভোকেটের সাথে কথা বলছি। মেয়েটা এখানে 3 মাস থাকলেই হবে। তার মধ্যে প্রায় 1 মাস চলেই গেছে, মানে আর 2 মাস থেকে নিজের বাড়ি চলে যাবে। বাকিটা অ্যাডভোকেট দেখে নিবে বলেছে। আপদ যত তাড়াতাড়ি বিদায় নেয় ততই ভালো। আমিরার মায়ের কথা শুনে আমিরার বাবা তার দিকে কড়া চোখে তাকালেন। আমিরার মায়ের আচরণে মনে হয় ইশরা তার বড় জায়ের ছেলে নয়, বরং তার নিজের ছেলেকে ঠকিয়েছে। এদিকে নিজের ছেলের কোনো খবর নেই তার কাছে। পুরোটা সময় নীরব দর্শকের ভূমিকা পালন করেছে নিহান। নিহানের বাবা গম্ভীর গলায় বলে, মেয়েটাকে ডেকে নিয়ে এসো নিহানের মা। নিহানের মা মনিরাকে ইশারা করতে মনিরা চলে গেল ইশরার রুমের দিকে, কিন্তু অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ পেল না। তখন বয়ফ্রি ড্রয়িং রুমে এসে বলল, ইশরা দরজা খুলছে না। সবাই কিছুটা বিরক্ত নিয়ে তাকালো মনিরার দিকে। নিহানের মা চরম বিরক্ত হয়ে নিজেই গেলেন ইশরার রুমের সামনে, কিন্তু সেও যখন ব্যর্থ, নিহান গিয়ে বললে, এই মেয়ে, তুমি দরজা খুলবে নাকি আমি দরজা ভেঙে ফেলবো? আমাকে যদি দরজা ভাঙতে হয় তোমার কপালে দুঃখ আছে বলে দিলাম। নিহানের এসব কথায় কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। সবাই একটু ভয় পেয়ে গেল। এই মেয়ে কিছু করে বসলো না তো আবার? নিহান ব্যস্ত গলায় বলল, মা, রুমের চাবিটা নিয়ে এসো তাড়াতাড়ি। নিহানের মা দ্রুত রুমের চাবি নিয়ে নিহানের হাতে দিল। রুমে ঢুকে সবাই চমকে উঠল। ইশরা সেন্সলেস হয়ে পড়ে আছে ফ্লোরে। নিহানের মা গিয়ে ইশরার মাথা নিজের কোলে তুলে নিল, গালে হালকা থাপ্পড় দিয়ে বলল, এই মেয়ে, চোখ খোলো, তাকাও আমার দিকে। নিহান সাইড টেবিল থেকে পানির গ্লাস নিয়ে মায়ের হাতে দিল। নিহানের মা ধীরে ধীরে পানির ছিটা দিতে লাগলো চোখে মুখে। নিহানের বাবা অলরেডি ডক্টরকে ইনফর্ম করে দিয়েছে। ডক্টরের বাসা কাছেই, তাই আসতে 5 মিনিটের বেশি সময় লাগবে না। নিহান মেয়েটাকে বেডে শুইয়ে দেয়। মায়ের কথায় নিহান ব্রু কুচকে তাকালে নিহানের মা বলে, এখন এখানে কোনো ড্রামা দেখতে চাই না আমি, তাই যেটা বলছি দ্রুত কর। নিহান বাধ্য হয়ে ইশরাকে কোলে তুলে বেডে শুইয়ে দিল। ইশরার পুরোপুরি সেন্স ফেরেনি এখনো, চোখ খোলার মতো শক্তি পাচ্ছে না। কতটা সময় ধরে সেন্সলেস হয়ে পড়ে আছে সেটাও বলতে পারবে না। একটু পরে ডক্টর এসে চেক আপ করলো। ভয়ের কিছু নেই, কম ঘুমানো, খাওয়া দাওয়ার অনিয়ম আর দুশ্চিন্তার জন্য এমন হয়েছে। বিপি অনেক কম দেখা যাচ্ছে। এসব বিষয়ে একটু নজর রাখলেই হবে। এখন কিছু খাইয়ে আমার দেওয়া মেডিসিনগুলো খাইয়ে দেবেন। ডক্টর মেডিসিন লিখে দিয়ে বের হয়ে গেল ইশরার রুম থেকে। নিহানের বাবা আর তার সাথে গেলেন। আমিরা মুখ বেঞ্চি কেটে বলল, যত সব ঢং আর সবার সিম্পেতি পাওয়ার বাহানা। নিহানের মা গম্ভীর গলায় বলল, আমিরা, অনেক রাত হয়েছে, নিজের রুমে যাও। আমিরার এখানে থাকার কোনো ইচ্ছা নেই, তাই বলার প্রায় সাথে সাথে বের হয়ে গেল রুম থেকে। নিহান দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমিরার বাবা মা একটু পর চলে গেল। মনিরা ইশরার পায়ের কাছে বসে পায়ে তেল মালিশ করছে। এদিকে মেন গেটের কাছে এসে ডক্টর দাঁড়িয়ে গিয়ে বলল, মিস্টার রেজওয়ান, আমি আপনার ছেলের বিয়ের বিষয়ে সবই জানি। মেয়েটার পরিবার অন্যায় করেছে মানছি, কিন্তু মেয়েটাকে এভাবে কষ্ট দিয়ে আপনারা কি ঠিক করছেন? নিহানের বাবা বুঝতে না পেরে বলল, আপনার কথার মানে বুঝতে পারলাম না। মেয়েটার গালে থাপ্পড়ের দাগ বসে গেছে, দেখে মনে হচ্ছে রক্ত জমে কালো হয়ে গেছে। একজন মানুষ অপর একজন মানুষকে এভাবে কি করে আঘাত করতে পারে আমার জানা নেই। ডক্টরের কথা শুনে নিহানের বাবা চোখ মুখ শক্ত হয়ে গেল আর গম্ভীর গলায় বলল, আমি খেয়াল রাখবো এই বিষয়ে। ডক্টর কিছু না বলে বের হয়ে গেল। নিহানের বাবা হাতের মুষ্টি শক্ত করে ইশরার রুমের দিকে এগিয়ে গেল। ইশরার বেডের কাছে গিয়ে গালটা ভালো করে দেখে নিল।
গম্ভীর গলায় বলল, এই মেয়ের গালে থাপ্পড়ের দাগ কেন? বাবার কথায় নিহান চমকে উঠে সামনে তাকালো, আর নিহানের মাও ভয়ে ভয়ে তাকালো নিহানের বাবার দিকে। উত্তর না পেয়ে তিনি হুঙ্কার ছেড়ে একই কথা বললেন। উত্তরে নিহান আমতা আমতা করে বলল, আমি মেরেছি। নিহানের বলতে দেরি হলেও তার গালে সজোরে থাপ্পড় পড়তে দেরি হলো না। মিস্টার আকরাম রেজওয়ান হুঙ্কার ছেড়ে বললেন, এই পরিবারের ছেলে হয়ে এমন কাপুরুষের মতো কাজ কিভাবে করলে? কোন সাহসে তুমি এই মেয়ের গালে হাত তুলছ? প্রতারণা করেছ, তার জন্য তুমি ডিভোর্স চেয়েছ। আমি কিছু বলিনি, কারণ তুমি এটা ছাওয়ার অধিকার রাখো, কিন্তু এই মেয়ের গায়ে হাত তোলার অধিকার তোমার নেই। সে আমাদের পরিবারে মাত্র 2 মাসের অতিথি। নিহান গালে হাত দিয়ে বলল, কিন্তু বাবা, আমি তোমার আর কোনো কথা শুনতে চাই না। এই মুহূর্তে এখান থেকে চলে যাও। আর একটা কথা মাথায় ঢুকিয়ে নাও ভালো করে, ফিউচারে যদি আবার কখনো এমন কাজ করো, সেটা তোমার জন্য খুব খারাপ হবে। নিহান ইশরার দিকে একবার তাকিয়ে রুম থেকে বের হয়ে গেল। নিহানের মা ইশরার দিকে তাকিয়ে বলল, ছেলেটাকে এভাবে না বললেও পারতেন। বাড়ির ঝামেলা অফিস পর্যন্ত পৌঁছালে কারোই মাথা ঠিক থাকবে না। নিহানের বাবা কথাটা সম্পূর্ণ উপেক্ষা করে বললেন, মেয়েটাকে কিছু খাইয়ে মেডিসিন খাইয়ে দাও। মনিরাকে বলে দিও আজ রাতে যেন এখানে ফ্লোরে বিছানা করে শুয়ে পড়ে। উত্তরের অপেক্ষা না করে নিজের রুমে চলে গেল নিহানের বাবা। ব্যালকনির যে চেয়ারে বসে চোখ বন্ধ করে নিলেন। নিহান তাদের একমাত্র সন্তান, তাই সবসময় আদর ভালোবাসায় ভরিয়ে রেখেছে। আর ছেলের গায়ে হাত তুলে তারও খারাপ লাগছে, কিন্তু ছেলেটার আচরণ দিন দিন তার সহ্যের বাইরে চলে যাচ্ছে। মানুষকে মানুষ মনে করে না যেন সে। ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে নিহান, রাগে হাত পা কাঁপছে। এ নিয়ে দ্বিতীয়বার বাবার হাতে থাপ্পড় খেল নিহান। বেশ কিছু বছর আগে একবার থাপ্পড় খেয়েছিল আমিরার বড় ভাই, মানে নিহানের চাচাতো ভাইয়ের জন্য। আজ খেল ইশরার জন্য। ইশরার উপর নিহানের রাগটা যেন তরতর করে বেড়ে চলেছে। সকালে ইশরার ঘুম ভাঙল ফজরের আজান কানে আসতেই। উঠে বসতে বেশ বেগ পেতে হলো, শরীর দুর্বল থাকায়। ডিম লাইটের আলোতে মণিখালাকে দেখলো ফ্লোরে নাক ডেকে ঘুমাচ্ছে। আজ ইশরার ঘুম এতটাই গভীর ছিল, মনির এত শব্দে নাক ডাকা তার ঘুমে অসুবিধা করে উঠতে পারেনি। ইশরা ধীর পায়ে বেড থেকে নেমে ওয়াশরুমে ঢুকে গেল। ফ্রেশ হয়ে উজু করে আয়নায় তাকালে গালের দিকে খেয়াল করলো দাগটা কমে গেলেও ব্যথাটা রয়ে গেছে। শরীরের সমস্ত শক্তি দিয়ে হয়তো থাপ্পড় দুটো মেরেছিল। দীর্ঘশ্বাস ছেড়ে রুমে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। এতদিন এতটাই হতাশ হয়ে গিয়েছিল, নামাজ পড়াটা অনেকটা হেলাফেলা করেছে। আজ মনটা হালকা করতে ইচ্ছে করছে, কারণ ইশরার মনে হচ্ছে কেউ তার বুকে একটা পাহাড় সমান পাথর চাপা দিয়ে রেখেছে। মন হালকা করার জন্য নামাজের থেকে ভালো কোনো উপায় ইশরার জানা নেই। নামাজ শেষ হতে মনিরাকে দেখলো উঠে গেছে আর নিজের বেড গোছাচ্ছে। সে অবশ্য প্রতিদিনই খুব সকালে উঠে নিজের কাজ শুরু করে দেয়। এই বাড়ির সবাই সকাল 8টার মধ্যে নিজেদের ব্রেকফাস্ট সেরে নেয়, আর পরে নিজের অফিস টাইমে বের হয়ে যায়। জায়নামাজ বাজ করে ইশরা বলল, একটু বাইরে নিয়ে যাবে মণিখালা? অনেক দিন হয়ে গেছে, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি না। ইশরার কথায় অনেক মায়া হলো মনিরার, তাই রাজি হয়ে গেল। ইশরার থেকে একটু সময় চেয়ে নিল ফ্রেশ হওয়ার জন্য। অনুমতি পেয়ে নিজের রুমের দিকে চলে গেল সে। ইশরা বেলকনিতে গিয়ে রেলিং ধরে দাঁড়ালো। সকালের আলো ফুটতে শুরু করেছে। ব্যস্ত ঢাকা শহর এখনো পুরোপুরি জেগে ওঠেনি, তাই গাড়ির হর্ন শোনা যাচ্ছে না তেমন। যদিও আবাসিক এলাকা হওয়ায় প্রাইভেট কার, সিএনজি, রিক্সা ছাড়া অন্য যানবাহন খুব কমই চোখে পড়ে সামনের রাস্তাটায়। চলো ঘুমাই। মনিরের কথা ইশরা চোখ সরিয়ে নিল সামনে থেকে, আর মনিরের দিকে তাকালো। তাই যাইবা কই বলো দেখি? বাড়ির সামনে যে বাগান আছে, খুব একটা বড় না, আশেপাশে পার্ক আছে। মনির একটু ভেবে বলে উঠল, হ আছে তো। সকালবেলা সেইখানে মানুষরা মেলা বহে, যেন সবাই কোন দিকে না তাকায় শুধু হাঁটে। ইশরা মুচকি হাসলো। মনিরা যে ডায়াবেটিস রোগীদের কথা বলছে সেটা বেশ বুঝতে পারছে। কথা না বাড়িয়ে পাশের পার্কটার দিকে যেতে লাগলো ইশরা। আজ তোমার একটু মানুষ মনে হইতেছে। কেন, এতদিন কি মনে হয়েছে? কাঠের পুতুল। ইশরা আবারও মুচকি হাসলো আর বলল, আজ আমার মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট বের হবে, তাই চাইছি আজ দিনের শুরুটা ভালো করতে, যাতে শেষটা ভালো হয়। মনিরা হা করে তাকিয়ে বলল, তুমি ডাক্তার হইবা?
ইশরা ছোট করে উত্তর দিল, সেটাই তো এখন আমার জীবনের একমাত্র লক্ষ্য। কথায় কথায় পার্কে চলে এলো। সকালে মানুষ এসব জায়গায় আসে মর্নিং ওয়াক করতে, আর বিকেলে আড্ডা দিতে আসে অনেকে, আবার কেউ আসে প্রেম করতে। এখন যেহেতু সকাল, তাই সবার জায়গাগুলো ফাঁকাই পড়ে আছে। ইশরা একটু ফাঁকা জায়গা দেখে বসলো। অনেকদিন পর মুক্ত আকাশে নিঃশ্বাস নিয়ে মন্দ লাগছে না ইশরার। বুকের ভারী ভাবটাও অনেকটা হালকা হয়ে গেছে। এটা তোমার ছেলের বউ না আকরাম? বন্ধু আলীর সাথে প্রতিদিন এখানে মর্নিং ওয়াকে করে নিহানের বাবা আকরাম রেজওয়ান আজও হাঁটছিলেন, কিন্তু বন্ধুর কথায় পা থেমে গেল। আলীর আঙ্গুল অনুসরণ করে তাকে ইশরাকে বসে থাকতে দেখল, মাথায় ঘোমটা দিয়ে, আর পাশে মনিরা দাঁড়িয়ে। আকরাম কি করবে বুঝতে পারছে না। বড্ড রাগ হচ্ছে মেয়েটার উপর। এমনিতে নিহানকে গত রাতে থাপ্পড় মারা নিয়ে ওনার মুড অনেক খারাপ। এখন ইশরাকে বাইরে দেখে বেশ রেগেই গেলেন। উনি ইশরার কাছে যাওয়ার আগে কিছু মহিলা সেখানে উপস্থিত হয়ে গেল। এই তুমি সেই মেয়ে না, রেজওয়ান বাড়ির নতুন বউ? ইশরা চুপ থাকলেও মনিরা পট করে বলে দিল, তাই কি হয়েছে? তারা নিজেদের মধ্যে বলে উঠল, মেয়েটা সত্যি অনেক কালো। নিহান ঠিক সিদ্ধান্তই নিয়েছে ডিভোর্স দেওয়ার। এমন মেয়ে নিয়ে কি সংসার করা যায়? এর হাতের খাবার খেতে তো ঘেন্না লাগবে। হাজারবার হাত ধুয়ে এলেও মনে হবে ময়লা লেগে আছে। তার উপর আবার বাটফারিতেও পাকা। ইশরা চুপচাপ শুনে যাচ্ছে তাদের প্রত্যেকের মন্তব্য। এমন মেয়ে দেখে শুনে কেউ বিয়ে করবে না। বাপ সেটা বুঝে গিয়েছিল, আর তাই এমন জালিয়াতি করার পরিকল্পনা করেছে। তুমি বাড়ির বাইরে এসেছো কাকে বলে? তুমি না অসুস্থ? তাহলে এই অবস্থায় বাইরে এসেছো কেন? মোটার গম্ভীর গলা শুনে ইশরা ঘুরে তাকিয়ে নিহানের বাবাকে দেখে ভয় পেয়ে গেল। আজ এটা নিয়ে আবার কি ড্রামা হবে কে জানে। ইশরা ভেবেছিল কেউ জানার আগেই আবার বাসায় চলে যাবে, কিন্তু সবটা এভাবে ঘেটে যাবে বুঝতে পারিনি। ইশরা এখন ইচ্ছে করছে দেয়ালে মাথা ঠুকে হিসাব করার। আজ কি সে দিনের শুরুটা ভালো করতে এসেছিল, নাকি অন্য দিনের থেকে আর একটু বেশি তুলতে এসেছিল এখানে? দিনের শেষটা কেমন হবে সেটাই চিন্তা করছে ইশরা, কারণ তার উপরে ইশরার পুরো জীবন নির্ভর করে। ড্রয়িং রুমের সোফার এক কোণে বসে আছে ইশরা। তাকে বাইরে নেওয়ার অপরাধে বকা খাচ্ছে নিরপরাধ মনিরা। মনিরা, তুমি কার কথায় ওকে বাইরে নিয়ে গেছো? মাইয়াডার কথা শুনে না করতে পারি নাই। আসছে পর থেকে একটা ঘরে বন্দি থাকে, তার একটু ইচ্ছে করে না বাইরে যেতে? নিহানের মা রেগে বলল, যা বলবে তাই করতে হবে তোমার। বেতন কি ওর থেকে নাও নাকি আমার থেকে? মনিরা মাথা নিচু করে বলল, ভুল হইয়া গেছে, আর হইব না। যাও নিজের কাজে গিয়ে আমাকে উদ্ধার করো। মনিরা নিজের কাজে চলে গেল, আর নিহানের মা এবার ইশরার দিকে তাকালো আর বলল, আর কত হাসির খোরাক করবে আমাদের? তোমার জন্য বাড়ির বাইরে যেতে পারি না আমরা। আমাদের পরিবারের কাউকে দেখলে মানুষ হাসাহাসি করে, নানা কথা বলে। আমার ছেলেটা বন্ধুদের সাথে মিশতে পারে না তোমার জন্য। সবাই ওকে নিয়ে হাসি ঠাট্টা করে। এসব জানার পরও সকালবেলা নিজের এই কুৎসিত চেহারাটা পুরো মহল্লার মানুষকে না দেখালে চলছিল না তোমার? ইশরা চোখ দুটো টলমল করছে পানিতে, বুক ফেটে কান্না আসছে। নিজের কাছে নিজেকে ছোট লাগছে। এত কিছুর পরও সে কি করে বাইরে গেল? তার বোঝা উচিত ছিল সে মানুষ খুনের চাইতে বড় অপরাধ করে শাস্তি ভোগ করতে এসেছে এই সুন্দর বাড়ি নামক কারাগারে। আর অপরাধীরা কখনো বুক ভরে নিঃশ্বাস নেওয়ার অধিকার রাখে না। ইশরা নিজেকে দুর্বল প্রমাণ করতে চায় না কারো কাছে, তাই আড়ালে চোখের পানি মুছে বুক ফাটা কান্নাও গিলে নিল। উঠে দাঁড়িয়ে নিচু গলায় বলল, দুঃখিত, এই ভুল আর কখনো হবে না। ইশরা না দাঁড়িয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। নিহানের মা সোফায় বসে পড়লেন দপ করে। রোজকার এই ড্রামা তারও ভালো লাগছে না। আর মেয়েটার সাথে আজ বেশি খারাপ ব্যবহার করে ফেলেছে ভেবে এখন আবার অনুশোচনা হচ্ছে তার। সেও ক্লান্ত হয়ে গেছে নতুন নতুন সব ঝামেলায়। ইশরা সারাদিন রুম থেকে বের হয়নি। তার খাবার বরাবরের মতো রুমে দিয়ে যাওয়া হয়েছে। সে
আর সে খেয়েও নিয়েছে। প্রত্যেকবার রেজাল্টের আগে ইশরার প্রচণ্ড ভয় হতো, যদিও সে ভালো এক্সাম দিয়েছে তবু। তবে আজ রেজাল্টের জন্য টেনশন হচ্ছে না, অথচ আজকের রেজাল্টের উপর তার পরবর্তী জীবন নির্ভর করছে। ইশরা ব্যালকনির ফ্লোরে বসে আছে চুপচাপ। হেলে পড়া সূর্যের খানিকটা কিরণ ইশরার কালো পায়ের কাছে ঘোরাঘুরি খাচ্ছে। মাঝে মাঝে আবার দুলতে থাকা গাছের পাতা সেই সূর্য কিরণ আড়াল করে চেষ্টা করছে। ইশরা খুব মনোযোগ দিয়ে দেখছে সেই লুকোচুরি খেলা। দেখতে মন্দ লাগছে না তার। হঠাৎ বিকট আওয়াজে ফোনটা বেজে উঠলে ইশরার মনোযোগে ব্যাঘাত ঘটল। তবু অলস ভঙ্গিতে সেখানেই বসে রইল। বেশ কয়েকবার ফোনটা বেজে কেটে গেল, আবারও বেজে উঠল। ইশরা বিরক্ত হয়ে উঠে রুমে চলে এলো। ফোনটা হাতে নিয়ে দেখে তার মায়ের নাম্বার। গম্ভীর গলায় বলল, আসসালামু আলাইকুম মা। মলিন গলায় পারভিন বেগমের উত্তর, ওয়ালাইকুম আসসালাম। তারপর আবার বেশ কিছুটা সময় নীরবতা। মা মেয়ে দুজনেই যেন আজ চুপ থাকার শপথ নিয়েছে। শেষে পারভিন বেগমের নীরবতা ভেঙে বলল, কেমন আছিস মা? ইশরার খাট উত্তর, মিস্টার ইখতিয়ার আহমেদ যেমনটা দেখতে চেয়েছিলেন তার থেকেও কয়েক গুণ বেশি ভালো আছি। তোমরা কেমন আছো? পারভিন বেগম ডুকরে কেঁদে উঠে বললেন, মানুষটা ভালো নেই রে মা। নিজের হাতে সন্তানের জীবন নষ্ট করার দায় মাথায় নিয়ে কোনো বাবা ভালো থাকতে পারে না। খাওয়া ঘুম যেন দিন দিন ভুলে যাচ্ছে। মাঝরাতে ডুকরে কেঁদে উঠে বলে, আমার কলিজার জীবনটা আমি নিজের হাতে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছি। এই পাপ আমি কি দিয়ে মুছবো পারবেন? মানুষটার কান্না দেখে পাথরের মূর্তিও কেঁদে দিবে। সেখানে তো আমি রক্ত মাংস গড়া মানুষ, নিজেও কাঁদি তার সাথে। বাবার কথা শুনে ইশরার চোখে পানি টলমল করছে। মানুষটা যতই অন্যায় করুক, ইশরা তাকে খুব ভালোবাসে, আর সেও মেয়েটাকে কলিজা মনে করে। কি করে সে মেয়ের জীবন নিয়ে এত বড় ভুল সে করলো, ইশরা হিসাব মেলাতে পারে না। নিজের অনুভূতি আড়াল করে ইশরা কঠিন গলায় বলল, অন্যকে ধোঁকা দিয়ে কখনো ভালো থাকা যায় না মা। পারভিন বেগম ভেজা গলায় বলল, উনি তো অন্যকে ঠকাতে গিয়ে নিজে ঠকে গেছে। নিহান ছেলে মানুষ, কিছুদিন পর তার মায়ের ডিভোর্সের দাগ মুছে যাবে। কিন্তু তুই মেয়ে মানুষ, জীবনের শেষ দিন পর্যন্ত তোর গায়ে এই দাগ মুছতে দেবে না এই সভ্য সমাজ। জানো মা, স্কুলে থাকতে আমাদের একটা শিক্ষা দেওয়া হতো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এখন আর ভেবে লাভ নেই, কর্মের ফল সবাইকেই ভুগতে হবে। তাহলে অন্যের কর্মফল তুই কেন ভোগ করছিস? ভুল তোর ভাবার ছিল, তোর নয়। তাহলে তুই কেন এত কিছু সহ্য করছিস? তার উত্তর আছে তোর কাছে। কখনো কখনো বাবা মায়ের কর্মফল সন্তানকে ভোগ করতে হয় মা, সেটা ভালো হোক বা খারাপ। পারভিন বেগম আর কিছু বলতে পারল না। আর কিছু বলার মতো ভাষা আর জানা নেই। এমন কোথায় মা? কোথায় যেন খেলতে গেল একটু আগে। ও। আবার কিছুটা সময় নীরবতা বিরাজমান। রাখছি মা, ভালো থেকো। যেটা বলতে চেয়েছি সেটাই তো বলা হলো না। কি সেটা? হাজারটা খারাপ খবরের মাঝে তোর জন্য একটা ভালো খবর পেয়েছি। তুই মেডিকেলে চান্স পেয়ে গেছিস। ইশরা চোখ বন্ধ করে বড় একটা নিঃশ্বাস নিল। চোখের কোণ বেয়ে এক বিন্দু নোনা জল বের হয়ে গেল। কষ্টের নয়, বরং সুখের অশ্রু। ইশরা যেন গুটগুটে অন্ধকারে একটা জোনাকির মিটমিটে আলোর সন্ধান খুঁজে পেল। এটাই হয়তো তাকে তার লক্ষ্যে পৌঁছে দেবে। ইশরা, শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যাঁ মা, শুনতে পেয়েছি। খবরটা জানার পর তোর বাবা ছটফট করছে কি করে তোকে খবরটা দেবে। তোর সাথে একটু কথা বলার জন্য তোর পাচ্ছে প্রতিদিন। একটু কথা বলবি তোর বাবার সাথে? আমি এখন রাখছি মা। পারভিন বেগম কিছু না বলে চুপ করে রইলেন। ইশরা কিছুটা সময় চুপ করে থেকে কল কেটে দিল। বাবার সাথে ইশরার অদৃশ্য একটা দেয়াল তৈরি হয়েছে। কিছুটা রাগ, অনেকটা অভিমান, ছাপা কষ্ট আর অদ্ভুত কিছু অভিযোগ দিয়ে তৈরি এই দেয়াল। ইশরার জানা নেই কতটা সময় লাগবে অদৃশ্য দেয়াল ভাঙতে, কিংবা আদৌ কোনোদিন এই দেয়াল ভাঙবে কিনা জানা নেই। ইশরার আনন্দটা আরো কয়েক গুণ বেড়ে গেছে যখন জানতে পেরেছে সে ঢাকা মেডিকেল কলেজ চান্স পেয়ে গেছে।
এত বিষাদের মাঝে এটা ঈশ্বরের কাছে মেঘের অন্তরালে উকি দেওয়া রুদ্র কিরণের মতো। হুর মেডিকেলে চান্স পায়নি, সেটা নিয়ে কেঁদে বাসিয়েছে। আল্লাহ সবাইকে সব দিক থেকে দেয় না, হুর তার প্রমাণ। মেয়েটা দেখতে অসম্ভব সুন্দরী হলেও লেখাপড়া ইশরার দ্বারে কাছেও না। ছোটবেলা থেকে হুরের রোল নাম্বার সবসময় ইশরার পরেই ছিল, তাই পরীক্ষার সময় ইশরার পেছনের সিটে জায়গা হয়েছে হুরের। ইশরার হেল্প নিয়ে বরাবর ভালো রেজাল্ট করে এসেছে, তবে দুর্ভাগ্যবশত একসাথে সিট না পড়লে হুর হলে বসে হাত পা ছড়িয়ে কান্না করতে থাকতো। সেই দুর্ভাগ্যের একটা অংশ হিসেবে মেডিকেলে ভর্তি পরীক্ষায় হুরের সিট আলাদা নয় এবং আলাদা শহরেই পড়েছিল। নাক টেনে হুর বলল, তোর জন্য আমি ডক্টর হতে পারলাম না। এসো। ইশরা মলিন হেসে বলল, ডক্টর হলেও তুই খুবই বাজে ডক্টর হতি। তার চেয়ে যেটা ভালো পারিস সেটা কর, যেটা হবি একদম পারফেক্ট হবি। হুর কিছু সময় চিন্তা করে বলল, সত্যি ইয়ার, ডক্টর হলো খুব বাজে ডক্টর হতাম। শেষে দেখা যেত রোগীর হার্টের অপারেশনের বদলে বেবি সিজারের অপারেশন করে ফেলেছি। না বাবা, আমার ডক্টর হয়ে কাজ নেই। কিন্তু আমি কি করব এখন তাহলে? ইশরা আনমনে বলল, বিয়ে করে সংসার কর। এই সমাজ তোদের মতো বই খোঁজে, এই সমাজ বুঝিয়ে দেয় সংসার করার জন্য তোদের জন্ম হয়েছে পৃথিবীতে, কিন্তু আমাদের মতো মানুষদের সংসার করার স্বপ্ন দেখার অধিকার নেই ভদ্র সমাজে। হুরের মাথায় ইশরার আনমনে বলা গম্ভীর কথাগুলো ঢুকল না। সে সরল ভাষায় বলল, মানে বুঝলাম না। ঘরটা না হয় তোরাই সামলা, আর বাহিরের দায়িত্বটা না হয় আমরাই নিলাম। ঘরে যে আমাদের জন্য জায়গা নেই। তোর মোটা মোটা কথা আমার চিকন মাথায় ঢুকছে না। এসো, একটু বুঝিয়ে বলবি? হুরের বিরক্তিমাখা গলা শুনে মুচকি হাসল ইশরা আর বলল, মামার সাথে কথা বলে দেখ কি করতে বলে। এখন রাখছি, ভালো থাকিস, আল্লাহ হাফেজ। কলটা কেটে ঘুরে তাকাতে নিহানকে পেছনে দেখে একটু ভয় পেয়ে গেল ইশরা। হাতের ফোনের দিকে তাকিয়ে দেখলো রাত 11টার বেশি বাজে। হুরের সাথে কথা বলতে বলতে ছাদে চলে এসেছে। খেয়াল নেই ইশরার। রাতের অন্ধকার আগে ভয় লাগলে অন্ধকারকে নিজের সঙ্গী করে নিয়েছে ইশরা, তাই এখন আর ভয় হয় না। নিহান কিছু বলার আগে ইশরা বলল, আমাকে বলা হয়েছিল আপনি সকালে ছাদে আসেন, সেই সময়টাতে যেন ছাদে না আসি, কিন্তু এই সময়টার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। নিহান ইশরার কথা উপেক্ষা করে বলল, আমার জীবনটা শেষ করে দিয়ে বেশ ভালোই আছে দেখছি। বোনের সাথে বেশ হেসে হেসে কথা হচ্ছিল। ইশরা অদ্ভুত চোখে তাকিয়ে বলল, আপনার জীবনটা নষ্টের জন্য আমি দায়ী নই, তার জন্য আমার বাবা দেয়, আর বাকিটা দেয় আপনার ভাগ্য। নিহানের ব্রু কুঁচকে গেল ইশরার কথা শুনে। ছাদের ঝলমলে কৃত্রিম আলোয় সেটা ফরক করতে অসুবিধা হলো না ইশরার। ইশরা মুচকি হেসে চলে যেতে গেলে নিহান বলে উঠল, অসম্পূর্ণ কথা আমি পছন্দ করি না। আমার ভাগ্য দায়ী মানে কি? সেটা বলার সঠিক সময় এখনো আসেনি মিস্টার নিহান রেজওয়ান। কখন সেই সঠিক সময়? আমি চাই না আমি চলে যাওয়ার পরও আপনার মনে আমার প্রতি কোনো রাগ থাকুক, তাই চলে যাওয়ার আগ পর্যন্ত যতটা পারেন রাগ ঝেড়ে নিন। সময় শেষে যেটুকু অবশিষ্ট থাকবে সেটা দূর করার জন্য কিছু তো প্রয়োজন, তাই না? এর মানেটাই সেদিন আপনার অবশিষ্ট রাগটুকু দূর করার উপায় হবে। ইশরা পা বাড়ালে নিহান বলল, তোমার হাতে আর 2 মাস সময় আছে। ইশরা ঘুরে তাকিয়ে মুচকি হাসল আর চলে গেল। নিহান দাঁড়িয়ে রইল রেলিংয়ে হেলান দিয়ে। ইশরা মেয়েটাকে তার কাছে খুব অদ্ভুত মনে হয়, তবে ইশরাকে নিয়ে সে কোনো প্রকার বিশ্লেষণ করতে চায় না। নিজের জীবনের একটা সেকেন্ড ব্যয় করতে চায় না তার জন্য। কিন্তু একটা বিষয় নিহান চিন্তা করতে বাধ্য হচ্ছে। সে ভেবেছিল ইশরা এখানে নিজের জায়গা তৈরি করার আপ্রাণ চেষ্টা করবে, কিন্তু ইশরার মধ্যে এমন কিছুই লক্ষ্য করতে পারছে না সে। এদিকে ইশরা রুমে এসে ভাবছে তার আগামীকাল বাইরে যেতে হবে, কিন্তু এই বাড়ি থেকে তার বাইরে যাওয়া নিষেধ। তাহলে কিভাবে যাবে সে? গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ।